যতই দিন যাচ্ছে ততই ইসলামী ব্যাংকের অনিয়ম এবং দুর্নীতিগুলো বের হয়ে আসছে সাধারণ মানুষের কাছে। ভাবতে অবাক লাগে যে ব্যাংককে নিয়ে একদিন গর্ব করা হতো, এবং এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল মূলত মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সময় উইথ এ কনসেপ্ট যে শরিয়া ব্যাংকিং সেখানে চলবে, এবং সেই শরিয়া যেহেতু বাংলাদেশের 90% মানুষ মুসলমান, সেহেতু শরিয়া ব্যাংকিংয়ের ক্ষেত্রে অনেকেরই আগ্রহ আছে। স্বাভাবিক ব্যাংকিং নিয়মে যে সুদের সিস্টেম, সেটার বিপরীতে শরিয়া আইনের মাধ্যমে যেভাবে নির্দেশিত আছে সেভাবে ব্যাংক পরিচালনা হলে মুসলিম যারা, বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমান আছেন, তারা হয়তোবা তাতে আকৃষ্ট হবেন। সেটি ছিল এই ব্যাংক প্রতিষ্ঠার মূল থিম। হাঁটি হাঁটি পা পা করে পাড়ি দিয়েছে কয়েক যুগ এই ব্যাংকটি। মাঝে মালিকানা বদল হয়েছে। সেই ফ্যাসিবাদী সরকারের সময় মালিকানা বদল হওয়ার পর আবারও যখন 5 অগাস্টের পর একটি গোষ্ঠীকে আমরা দেখলাম সেই ব্যাংকে তাদের মালিকানা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলেন তারা। কিন্তু সেই মালিকানা ফিরিয়ে নেওয়ার অন্তরালে যে ব্যাংককে ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ, এমনকি ব্যাংকের আমানতকারীদের আমানত খেয়ে নিজেদের দলীয় প্রচারণার কাজে, দলীয় বুট কেনার কাজেও ব্যবহার হয়েছে। সেটা নিয়েই এখন বাংলাদেশের ব্যাংকিং জগৎ সহ অর্থনৈতিক সেক্টর এবং বিশেষ করে দেশের প্রতিটি ব্যাংকের এমডিরাও আমি দেখলাম যে আজকে উদ্বেগ প্রকাশ করেছেন। তার কারণ একটি ব্যাংকের এই অস্বস্তিটা পুরো ব্যাংকিং সিস্টেমকেই, এমনকি বাংলাদেশ ব্যাংক সহ অর্থনৈতিক খাতগুলোকে এক ধরনের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে, মানুষের আস্থায় চিড় ধরেছে। তারই কিছু চিত্র তুলে ধরেছেন গতকাল সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ। তিনি এক্স্যাক্টলি কি বলেছেন আমরা একটু দেখে নিই দর্শক, পরে আমি আমার আলোচনায় আসছি। 5 অগাস্টের পর ইসলামী ব্যাংক থেকে নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির বিপরীতে ঋণ দেওয়া হয়েছে। মালামাল বিক্রি করে ব্যাংকের টাকা ফেরত দেওয়া হয়নি। তিনি বলেন দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে। তিনি সেই দুষ্ট লোকরা যেটা বলে সেটা যে কোন দলের নির্বাচনী তহবিলে গেছে সেটা তিনি ব্যাখ্যা না করলেও মানুষের বুঝতে আপত্তি নেই। নাবিল গ্রুপকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তার ব্যাংক লায়াবিলিটি হচ্ছে 16,000 কোটি টাকা। এর বিরুদ্ধে কেন তদন্ত হচ্ছে না, সেজন্য তদন্ত করার তিনি আশ্বাস দিয়েছেন। ইসলামী ব্যাংকের হেড অফিসের অনুমোদন ছাড়া নির্বাচনের আগে, এটা খুবই ভয়ানক দর্শক, নির্বাচনের আগে একটি গ্রুপকে 40 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন সোশিয়াল কর্পোরেট রেসপন্সিবিলিটির নাম দিয়ে যারা ঢাকা থেকে কক্সবাজার বিমানের টিকিট পর্যন্ত ব্যাংক থেকে করিয়েছে সেগুলোর তদন্ত হবে। কোন অধিকার বলে, কোন যুক্তিতে বিমানের টিকিট ব্যাংক থেকে করানো হয়, ব্যাংকের তহবিল থেকে, আমার এটা বোধগম্য হচ্ছে না দর্শক। তকবির দিয়ে ব্যাংক দখল করার পর যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সংখ্যা হচ্ছে 9,000। কোনো আইন কানুন না দেখিয়ে তাদের নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। 6,000 নতুন নিয়োগ দেওয়া হয়েছে, তাদের সবাই একটি রাজনৈতিক মতাবলম্বী। 13,000 পদোন্নতি দেওয়া হয়েছে যারা সেই ক্যাটাগরি থেকে প্রমোশন পেয়ে যে ক্যাটাগরিতে যাওয়ার কথা নয় 3টা করে প্রমোশন দেওয়া হয়েছে। আমি আর সবগুলো পড়ছি না দর্শক। তিনি আরো শেয়ার বাজারের কথা বলছেন। তার মানে 5 অগাস্টের পর শেখ হাসিনার পতনের পর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই ব্যাংকের মালিকানা আপনারা জানেন তারাও অন্যায়ভাবে নিয়েছে, যেভাবে জোর করে নিয়েছে, সিস্টেম ফলো না করে নিয়েছে। ফলে সেখানে আমরা ধরে নিতেই পারি বেশিরভাগই আওয়ামী লীগের সমর্থক লোকজনই চাকরি পেয়েছেন। কিন্তু ডক্টর ইউনূসের সরকার আসার পরেই সেখানে আবার তকবির দিয়ে মূলত জামাতে ইসলামী এই ব্যাংকটি পুরোপুরিভাবে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, এবং সেই যে 9,000 মানুষের চাকরিচ্যুতি করা হলো, চাকরিচ্যুতি 9,000-এরই যে অবৈধভাবে হয়ে গেছে আমরা সেটা মনে করি না। সেটা অবশ্যই তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করাটা উচিত ছিল। আবার যে 6,000 অতি দ্রুত বেগেই নিয়োগ দেওয়া হলো, তাদের সবাই কম বেশি একটি রাজনৈতিক দল। তিনি সেই একটি রাজনৈতিক দল বলতে যেটা বুঝাচ্ছেন দর্শক সেটা যে জামাতে ইসলামী। জামাতে ইসলামীর ব্যাপারটা এই কারণেই আসছে যে এই ইসলামী ব্যাংকটাকে এখন জামাতে ইসলামী মনে হচ্ছে যেন তারা ওন করে, অর্থাৎ এটি তাদের দলীয় ব্যাংক মনে করছে। দলীয় ব্যক্তিদের বিমানের টিকিট করাচ্ছেন, দলীয় ব্যক্তিদেরকে নিয়ম বহির্ভূতভাবে লোন দিচ্ছেন, দলীয় ব্যক্তিরাই প্রভাব কাটিয়ে নির্বাচনের আগে 11,000 কোটি টাকা ব্যয় করেছেন। কি কারণে? যে যদি দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হয় আপনার বেহেশতের টিকিট কনফার্ম হবে, এবং জনগণের আমানতের টাকা, আমি আরেকবার বলছি,
জনগণের আমানতের টাকা ব্যাংকে রাখা হয়েছে, সেই টাকা উত্তোলন করে আপনি নির্বাচনী কাজে ব্যবহার করছেন, এই ধরনের গুরুতর অভিযোগের তদন্ত আমি মনে করি এই সরকারের অত্যন্ত দৃঢ়তার সহিত এবং শক্ত হাতে টু দ্য পয়েন্ট প্রত্যেকটি ম্যাটার তদন্ত করা উচিত। কারণ যে কোনো দেশের ব্যাংকিং সিস্টেম যদি ফল্ট করে, তাহলে মানুষের তো অর্থনীতি বা টাকা রাখার জায়গাটায় তার আস্থায় চিট ধরবে, ফলে পুরো সিস্টেমটাই কিন্তু কলাপস হয়ে যাবে। আর সেই কারণে দেরিতে হলেও আমি মনে করি সরকার এই ব্যাপারে তদন্তে নেমেছে, দুদক তদন্ত করবে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে আজকে যে একটু আগে আমি যেটা বলছিলাম দর্শক, যে বিভিন্ন ব্যাংকের এমডিরা উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ যেহেতু এটি একটি অন্যতম বড় ব্যাংক, এক, দ্বিতীয়ত হচ্ছে একটি ব্যাংকের সাথে অন্য ব্যাংকের তার যে এক ধরনের কোলাবোরেশন বা কোঅপারেশন বলুন আর লেনদেনের ব্যাপার আছেন, একটি ব্যাংক যখন অস্থিতিশীল হবে, ব্যাংকে গ্রাহক তার টাকা রেখে আস্থা পাবে না, খুব স্বাভাবিক অন্য ব্যাংকের উপরও সেটা প্রভাব পড়বে। এবং আপনারা দেখেছেন যে গত 7 জুন মূলত ওই ইসলামী ব্যাংক থেকে প্রায় 1500 কোটি টাকা একদিনেই তুলে নেওয়া হয়েছে, 15,000 কোটি টাকা, 1500 কোটি টাকা দর্শক, একদিনেই সেই টাকাটা তুলে নেওয়া হয়েছে। এবং তার বেশিরভাগই একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই মূলত এই টাকাটা তুলে নিয়েছেন। তার মানে তারা এক ধরনের প্যানিক সৃষ্টি করার চেষ্টা করছেন, মানুষের মধ্যে এক ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে যদি সরকার ইসলামী ব্যাংকে হাত দেয়, তাহলে এই ব্যাংকের যে আমানতের ব্যাপার আছে, আমানতটা আছে, সেই আমানত অনেকটা ক্ষয় যেতে পারে। বিধায় তারা সাধারণ গ্রাহকদের কাছে মেসেজ দিচ্ছে কেউ যেন এখানে লেনদেন না করে, কিংবা লেনদেন করতে যেন স্বস্তিবোধ না করে, এই মেসেজটি তারা দেওয়ার চেষ্টা করছেন। তো যাই হোক, আমি এই ইসলামী ব্যাংক নিয়ে অনেক কথা বলা হয়েছে দর্শক, আমি নিজেও কথা বলেছি এর আগে 2বার। আমাদের কথা হচ্ছে যে দেশের ব্যাংকিং সেক্টরের এই অস্বস্তি হলে প্রবাস থেকে যে রেমিটেন্স পাঠায় মানুষ কিন্তু সরকারি ব্যাংকগুলোকেই বেশি প্রিফার করবে। হ্যাঁ, প্রাইভেট ব্যাংকে রাখলে অনেক সময় মানুষ কিছুটা বেশি প্রফিট পায়, এই কারণেই প্রাইভেট ব্যাংকগুলোকে অনেক সময় দেখা গেছে যে মানুষ প্রিফার করে। কিন্তু এই ধরনের অনিয়ম এবং অস্বস্তির সংবাদগুলো সরকার যদি শক্ত হাতে মোকাবেলা না করে এবং এই ধরনের ইরেগুলারিটিসকে যদি চিরতরে তার উৎসটাকে বন্ধ না করে, তাহলে মানুষের আস্থার জায়গাটা ব্যাংকিং সেক্টরে ফিরে আনাটা বেশ কঠিন হয়ে দাঁড়াবে। এ পর্যন্ত।